army clampdown on Dhaka had begun. It was a ruthless exercise in intimidating the city's virtually unarmed population. The army is using full force, including tanks, throughout the country. Massacres took place in towns and villages throughout the country. দীর্ঘ 9 মাস ধরে পরিকল্পিতভাবে একটি জাতিকে গোড়া থেকে নির্মূল করে দেওয়ার সকল প্রচেষ্টাই করা হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী বাঙালিদের এত সহজে দমিয়ে রাখা যায় না। দেয়ালে পিঠ থেকে গেলে শান্তিপ্রিয় এই জাতীয় ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ায়। That was in 68. Life was wonderful. No complaint. Beautiful life. ফাইটার স্কোয়াডে থাকার পর আমাকে আবার ট্রান্সফার করে দিল বম্বার স্কোয়াড। ইস্ট পাকিস্তানে কি হচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। Our life was Air Force. We were receiving the highest salary of Pakistan. Army Flight Lieutenant Shamsul Alam could afford to buy any car. Suddenly, এই যখন ফেজটা পার হচ্ছি আমি, হঠাৎ একজন বললো যে একটা বাংলা ছবি এসছে। আমরা কিছু বাঙালি বন্ধু বান্ধব মিলে আমরা গেলাম ছবিটা দেখতে। আমার ভেতরে একটা দাগ কাটলো। কি অনুভূতি আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, বাট আমার মনে অনুভূতি হলো আমরা বাঙালিরা 69 থেকে সেই পলিটিক্যাল মুভমেন্ট শুরু হয়ে গেল ইস্ট পাকিস্তানে। সেটা আমরা পড়ছি, জানছি, আস্তে আস্তে সব অ্যাওয়ারনেসটা ভেতর থেকে আসতেছে। এমন সময় 70 আসলো। হিউজ নাম্বার অফ পিপল ডাইড, প্যারিশড। আমাদের পাঠানো হলো অলমোস্ট 20 থেকে 25 দিন পর। তো আমরা গেলাম মানপুরা আইল্যান্ডে, প্রায় 25,000 পাউন্ড রাইস, কিন্তু আমরা কোনো লোক দেখছি না ওখানে। ড্রপ যে করবো নেবে কে ফুডটা। সাডেনলি আমি নোটিস করলাম আইল্যান্ডের যে পাশে যে পানি, ঠিক তার বাঁক ধরে সেখানে মানুষ, মানুষ আর মানুষ, মরা মানুষের লাশ। যেটা আমরা এদেরকে হেল্প করতে আসছি 25 দিন পর। Again I felt. Last December there were elections, and the Awami League of East Pakistan, led by Sheikh Mujibur Rahman, and the result was absolutely surprise and shocking. Won the majority of the seats in the National Assembly. তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল। But the President of Pakistan, Yahya Khan, has yet to allow the Assembly to convene. আমরা শুধু শুনছি শুধু। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। যখন কিছু হচ্ছে না তখন বঙ্গবন্ধু নন কর্পোরেশন মুভমেন্ট ডাক দিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Civil life has come to a standstill. হঠাৎ একদিন আমরা একটা মিশন অর্ডার পেলাম যে 4টা C-130 হারকিউলিস জাহাজ তারা ডেডিকেট করলো, কিছু প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হবে করাচি থেকে ঢাকাতে। কিন্তু সৈন্য কথাটা আমাদের বলা হয়নি। আমরা বৈমানিক হিসাবে জানতাম পার্সোনাল, দে আর অল ইন সিভিলিয়ান ক্লোথস। এখন আমাদের যে লোড মাস্টার, যে নাকি প্যাসেঞ্জার হ্যান্ডলিং করে, শেষ আমাকে বললো একজন বাঙালি লোড মাস্টার যে স্যার আমরা তো ট্রুপস আনতেছি। এটা বলার সাথে আমার কানটা খারাপ হয়ে গেল। মিলিটারি এস্টাবলিশমেন্টের সাথে, ভুট্টোর সাথে বঙ্গবন্ধুর আলাপ হচ্ছে, সময় কাটছে, কিন্তু আমরা তো ট্রুপস আনা শুরু করছি। সমুদ্র থেকেও আসতেছে নেভির জাহাজে। আমরা তো একদিন শুনতাম, কিন্তু এখন তো আমরা নিজে নিয়ে আসতেছি। তখন আমি তাকে বললাম তুমি একটা কাজ করো, তোমার কাছে যে প্যাসেঞ্জার ম্যানিফেস্ট আছে, আমাকে একটা কার্বন কপি দিতে পারবা? প্যাসেঞ্জার ম্যানিফেস্ট মানে প্যাসেঞ্জার লিস্টটা। আই হ্যান্ডেড ওভার দিস কপি টু মাই মামা। আমার মামার খুব ক্লোজ ফ্রেন্ড ব্যারিস্টার KZ আলম, হি ওয়াজ ভেরি ক্লোজ টু বঙ্গবন্ধু।
so that he can hand over this copy to Bangabandhu. My last mission was 18th March. আমরা শুধু পন্ডার করতেছি, আমি পন্ডার করতেছি যে কি হবে 26 তারিখ সকালবেলায় ওখানে আমাদের একটা কমন টেলিফোন বুথ ছিল। ওখান থেকে একটা অফিসার মুলতানে কথা বলতেছে, হ্যাঁ उसका खत्म कर दिया, सब खत्म कर दिया, बहुत आदमी हलाक हो गया। যখন আমাকে দেখলো টেলিফোনটা একদম সাথে সাথে ওখানে রেখে আস্তে ওখান থেকে ভিতরে চলে গেল। কি হয়েছে আমি আই এম নট ভেরি শিওর, বাট হি সেড দ্যাট 26শে মার্চ থেকে আমাদের যত বাঙালি বৈমানিক ছিল তাদেরকে সবাইকে গ্রাউন্ডেড করে দিল, আর তাদের কোনো ফ্লাইং ডিউটি দেওয়া হলো না। They didn't want to discuss this situation with us. So তারা আমাদেরকে অ্যাভয়েড করতো। It was a complete blackout. তখন switched over to our radio, to Voice of America and BBC and All India Radio. We have started getting news. Government of Bangladesh on very much physically and purposefully with the consent of the people. এরই মাঝে গঠন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। একদিকে চলছে ব্যাপক কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা, অন্যদিকে সেনাবাহিনী, ইপিআর ও পুলিশের দেশপ্রেমিক সদস্যদের সাথে সাধারণ মানুষদের নিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রথম সামরিক স্থলবাহিনী। বাঙালির মুক্তির সংগ্রাম প্রবেশ করছে নতুন এক অধ্যায়। ফোন কল আমি পেলাম রাওয়ালপিন্ডি থেকে, একজন ডেপুটি সেক্রেটারি থেকে। উনি আমাকে ফোন করে বললেন, আসেন না, ডিনার করবো আমরা একসাথে। সেকেন্ড ইন কমান্ড একে খন্দকার বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাওয়ের সাথে। প্রয়োজনীয় যুদ্ধ বিমানের জন্য অনুরোধ করেন তিনি। উনি বললেন যে আমরা খুব শীঘ্রই পাকিস্তানের সাথে সম্মুখ সমরে যাচ্ছি, কাজে আমাদের যুদ্ধ বিমানের সংকট হবে, এবং এর মধ্যে যদি চীন হস্তক্ষেপ করে পাকিস্তানের পক্ষে, তাহলে আমরা নিজেরাই সমস্যায় পড়ে যাব। কাজেই কমব্যাট কাইট অর্থাৎ যুদ্ধ বিমান দেওয়া সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক কূটনৈতিক জটিলতা ও ভারতীয় রাজনীতির কৌশলগত কারণে ব্যর্থ হয় সেই আলোচনা। বাঙালির নিজস্ব বিমান বাহিনী গড়ার প্রথম প্রচেষ্টা একটি বড় ধাক্কা খায়। নানা রকম উদ্ভট চিন্তা মাথায় আসতেছে, কোনোটাই মিলছে না। কিভাবে যাব? ফাইনালি আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। আমার অফিসার কমান্ডারকে বললাম, আমরা বসে আছি, কোনো কাজ নাই, আমার বোন থাকে করাচিতে, অ্যাটলিস্ট লেট মি গো এন্ড স্পেন্ড সাম টাইম উইথ হার। কিছুদিন পরে অ্যাপ্রুভাল চলে আসলো, ইয়েস ইউর লিভ ইজ অ্যাপ্রুভড, 7 days লিভ। প্রথমে আমি ব্যাংকে গেলাম, হাবিব ব্যাংক, 50,000 টাকা তুললাম। 50,000 টাকা দিয়ে তখন রাওয়ালপিন্ডিতে একটা বাড়ি কেনা যায়। পিআই অফিসে গিয়ে আমি টিকিট কিনলাম, খুব প্ল্যান করে টিকিট কিনলাম। অমুক তারিখে আমি যাব, অমুক তারিখে আমি পিন্ডিতে আসবো। তো ওখান থেকে আমি টেক অফ করে চলে আসলাম করাচিতে। পিএফ বেস মসরুর, যেটা আমাদের অফিসার্স মেস যেখানে থাকে, আমি সেখানেই রইলাম, যাতে কোনো রকম সন্দেহ কারো চোখে না আসে। আমি ছুটিতে এসেছি, রিল্যাক্স করতেছি, প্রতিদিন যাচ্ছি, ইভিনিংয়ে যাচ্ছি, বাইরে আসতেছি। ইন দ্য মিন টাইম আমি গেলাম পিআই অফিসে আবার। যেদিন আমি পিন্ডিতে চলে যাব, ওই দিনের একটা টিকিট কাটবো ঢাকার জন্য।
প্রথমে গেল রাওয়ালপিন্ডির যে ফ্লাইটটা, যেখানে আমি নেই, কিন্তু টিকিট কেনা আছে আমার। এরপরে আমি অপেক্ষা করছি ওই পিআই এর ওই ফ্লাইট। টেক অফ করলাম। আমি এখন নিশ্চিন্ত, না, শামসুল আলমে যাচ্ছে এখন দেশ মাতৃকার টানে যুদ্ধে যাচ্ছে। কিন্তু ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের পরপরই বদলে যায় শামসুল আলমের জীবন। সন্ধ্যা হয়ে আসতেছে, অন্ধকার। আমি দেখলাম কি ওখানে খুব সম্ভব 3-3-6 জন অফিসার, তার মধ্যে 2 জন আমার পরিচিত পাকিস্তানি। অপেক্ষা করছি কখন আমার লাগেজ আসবে। একজন অফিসার, ওই যে আমার সাথে যার দেখা, তার একজন অফিসার আসলো। ডু ইউ হ্যাভ এ ট্রান্সপোর্ট? নো, আই ডোন্ট হ্যাভ এ ট্রান্সপোর্ট, আইল জাস্ট টেক এ স্কুটার অর সামথিং, আইল গো। No, no, just you take the jeep and you go. বিয়ে বেশ বাসারের দিকে যাচ্ছি। সে বলতেছে, ডু ইউ হ্যাভ কারফিউ পাস? আফটার সানসেট নো অফিসার্স আর অ্যালাউড টু গো ইন দ্য সিটি এরিয়া উইদাউট কারফিউ পাস। এই বলতে বলতে একটা টিন শেড অফিস সামনে দাঁড়ালো। ও আমাকে রেখে চলে গেল। বাইরে 2টা সেন্ট্রি পরে আসলো, অটোমেটিক 2টো ওয়েপেন নিয়ে বাইরে এসে দাঁড়ালো। দেন দিস গ্রুপ ক্যাপ্টেন কামস, ইউ স্টে দ্য নাইট ইন দ্য অফিসার্স মেস। সকালবেলা তোমাকে আমি কারফিউ পাস দিয়ে দেবো। এখন পর্যন্ত আমি বিলিভ করছিলাম ওকে, বাট এখন সে উঠে দাঁড়িয়ে বললো যে, আলম, সরি, আই হ্যাভ টু ক্যারি আউট অ্যান আনপ্লেজেন্ট টাস্ক, বলে আই হ্যাভ টু সার্চ ইউর লাগেজ। ও মাই গুডনেস, ইউ ব্রট ইউর লগ বুক, ফ্লাইং লগ বুক, ইউ ব্রট ইউর সার্টিফিকেট। দেন ওই পোটলার মধ্যে, ও মাই গড, হোয়াই সো মাচ মানি। এখন সে ডট দেওয়ার সামনে এসছে আমাকে, এখন সে অন্য সুরে কথা বলছে। আই এম সরি টু টেল ইউ দ্যাট ইউ আর আন্ডার অ্যারেস্ট নাও, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট, প্লিজ টেল আস দ্য ট্রুথ। যখন কিং কর্তব্য বিমূর অবস্থা দাঁড়িয়ে আছি, তখন আই ওয়াজ জাস্ট ওয়ান্টেড টু সে সামথিং। এমন সব কোণা থেকে সে বলল, এটা ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। পোটলাটা মাথায় রাখলাম, ওইটার বালিশ, আমি আস্তে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আবার খটখট খটখট। ফ্লাইট ক্যাপ্টেন শামসুল আলম কौन है? যখন আমি বেরোচ্ছি এমন সময় ওই যে ভদ্রলোক মুখ থেকে একটা কথা বের করলো, বলল, ভাইটি একটু শক্ত থাকবেন। साला मुर्गा हो जा, मुर्गा हो जा, সালা মুরগা হো যা। शेख मुजीब का बच्चा, তাহলে আমার পিঠে যেন খুব জোরে মারতে পারে। शेख मुजीब का बच्चा, তখন একটা কথাই তারা বলছিল, শেখ মুজিব কা বাচ্চা, शेख मुजीब का बच्चा, শেখ মুজিব কা বাচ্চা। शेख मुजीब का बच्चा, शेख मुजीब। ঠিক সেই মুহূর্তে আমি প্রথমবার অনুধাবন করলাম দি পাওয়ার অফ বঙ্গবন্ধু। won my right, emancipation. I won my emancipation. তাদের প্রতিদিন একবার করে পিটাইতো এরা। বললো, ফ্লাইট ক্যাপ্টেন শামসুল আলম বাহার নিকলো, চোখ বাঁধলো, প্রথমে চোখ বাঁধলো। যখন আমার চোখটা খুললো, তখন দেখি একটা বিল্ডিংয়ের আমি 2তলা কি 3তলা পজিশনে আছি। কন্টিনিউয়াস মাইরের আওয়াজ, ধাপ ধাপ ধাপ, এখানেও ধাপ ধাপ ধাপ। আমাকে 3-4টা A4 সাইজ কাগজ দিল। মেইন কথা হলো আমি কেন এসেছিলাম, এর ইতিহাসটা আমাকে লিখতে হবে। তো আমি প্রথম দিন লিখলাম যে আমি এখানে এসেছিলাম বিকজ আমার বাবা মায়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা করে, এই জন্য আমি ডিসপ্যারেট হয়ে আমি চলে এসেছি। তো সকালবেলা আসতো, দেখতো, দেখে কাগজ দিত, নেই ক্যা লিখা, ছিঁড়ে ফেলে দিত, আবার ফেলে দিত, ক্যা লিখা, সেই লিখো, ইউ টেল
সেকেন্ড, থার্ড, 3 দিন যখন হয়ে গেল একই জিনিস, এরপরে সে বললো যে দেখো তুমি শুনতেছো না, আমাদের মেসেজটা শুনতেছো না, আমরা কোনো জোক করছি না, আমরা ঠাট্টা করছি না। ওরা আবার সুবেদারকে ডাকলো এখানকার ইনচার্জ, তো বলছে সাহাব কা কাপড়া খোল দো, এই আমার স্যাটিসফ্যাকশন কথা স্টেটমেন্ট যদি না দেয় সে কোনো কাপড় পরতে পারবে না। I was made naked, no clothing. So I was standing there for almost 3 days, 3 nights. Next. ওই প্রথম দিনে একই কথা লিখছি, দ্বিতীয় দিন একই কথা লিখছি, লেখা আমি তো আর দাঁড়াইতে পারতেছি না। আমি তো ভেঙে পড়ছি, আমি তো ঘুমিয়ে এখন কাতর। বাইরে থেকে একটা বাঁশের মতো রড দিয়ে আমাকে খোঁচা মারে, সিধা হো যাও, সিধা হো যাও। তৃতীয় দিন আসার পর আমি ভাবলাম যে না, আর আমার পক্ষে আর সম্ভব না। I have to tell the truth now. সো আমি ডিসিশন নিলাম যে না ঠিক আছে, আজকে আমি সত্য কথাই বলবো। আমি লিখলাম, I, Flight Lieutenant Shamsul Alam, Pak 4921, came to East Pakistan with an intention to join the freedom struggle. ঠিক আছে, সাহেব কা কাপড়া দিয়ে তো বলো তোমার কি চাই, কি দরকার তোমার? বললাম কিছু দরকার না, আমি শুধু ঘুমাইতে চাই। আমি সবাই জিজ্ঞেস করলো আপনার কি করছে, আমি জিজ্ঞেস করবো কি করছে, আপনি কি লিখছেন, সবাই বলি। ঠিক অন দ্য থার্ড ডে সন্ধ্যার দিকে একটা অফিসার আসলো, You, Flight Lieutenant Shamsul Alam, came to East Pakistan with an intention to join freedom struggle that you have said in your own statement. You are hereby charged under Martial Law Regulation 39C. এটা হলো দেশদ্রোহী, এটার রায় হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। August কেম, এক সুবেদার মেজর আসলো, ইউ হ্যাভ টু রিপোর্ট বেস কমান্ডার নাও। তাকে মারতে নিতেছে নাকি রিলিজ করতে নিতেছে, দে আর নট শিওর। তখন ভারতীয় বিমান বাহিনীর প্রধান ছিলেন তৎকালীন চিফ অফ এয়ার স্টাফ প্রতাপ চন্দ্র লাল। ওনার শ্বশুরবাড়ি ছিল কলিকাতায়, উনি কলিকাতা বেড়াতে আসলেন শ্বশুরবাড়িতে ব্যক্তিগত সফরে। গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার উনি তার সাথে দেখা করতে গেলেন, সিনিয়র মোস্ট এয়ারফোর্স অফিসার হিসাবে। পিসি লালের স্ত্রীর আদি বাড়ি ছিল বাংলাদেশের কুমিল্লায়। যেহেতু তার নাড়িটা পোঁতা ছিল কুমিল্লায়, সেহেতু তিনি বললেন যে না, তোমাকে দিতেই হবে। তখন এয়ার চিফ মার্শাল PC লাল বললেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব কিছু কাইট, কিছু জাহাজ, কিছু প্লেন দেওয়ার জন্য, বাট নিশ্চিত থাকো সেগুলো যুদ্ধ বিমান না। এসব বিমান দিয়ে শুধুমাত্র একটি প্রতীকী বিমান বাহিনী গঠন করা সম্ভব, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সেসব বিমানের কার্যকারিতার কোনো সম্ভাবনাই চোখে পড়ছিল না। গ্রুপ ক্যাপ্টেন মাসুদ ওনার নাম, হি ওয়াজ মাই ইনস্ট্রাক্টর। ও মাই গড, হোয়াট এম আই সিইং? তো আমি তাকে সব বললাম। সো when can you go to Pakistan? We're going to have a war with India. We need pilot now. এই তখন আমি আমার পাঞ্জাবিটা খুললাম, সমস্ত শরীরে মাইরের দাগ,
He was absolutely, he was. Uncle said, what do you want? I said, I want 1 month leave. He talked to somebody in their headquarters, hotline ছিল. হাঁটতে 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 মেস থেকে ফার্ম গেট পর্যন্ত গেলাম, দেখলাম সত্যি সত্যি আমি ফ্রি। একটা স্কুটারে উঠলাম, উঠে চলে আসলাম আমাদের মালিবাগে সেই বাসায়। পনেরো, 16, 17 এই এজ গ্রুপের কিছু ছেলেরা হঠাৎ দেখে বাসায় এসে হাজির। আমি জানি যে আপনারা আসছেন, আপনি নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রামের যুদ্ধতে অংশগ্রহণ করবেন, আমার কাজ হচ্ছে আপনাদের পৌঁছে দেওয়া। এদের কাজ ছিল শুধু আমাদের মতো পসিবল সৈনিকদের নিয়ে যাওয়া। It took us 3 days to reach কুমিল্লা। কতটুকু হাঁটতে জানি না, সারা রাতই হাঁটলাম। একটা রিফিউজি ক্যাম্প ছিল, ওখানে যেয়ে রিপোর্ট করলাম। একটা প্রাইভেট এয়ারলাইন ছিল জ্যাম এয়ার করে, ওইটা করে আমি চলে আসলাম কলকাতায়। 8 থিয়েটার রোড, এটা ছিল বাংলাদেশ এক্সাইল সরকার প্রধানের অফিস। ফার্স্ট আই রিপোর্টেড টু গ্রুপ ক্যাপ্টেন খন্দকার। স্যার, আপনার চিঠি আমি পেয়েছি, জানলাম তুমি একটা খুব সুন্দর সময় তুমি এসছো। এর মাঝেই ভারতের কাছ থেকে প্রতিশ্রুত অতি সাধারণ 3টি বিমান পায় বাংলাদেশ। একটা হলো DC-3, এটা একটা ট্রান্সপোর্ট জাহাজ। এটা ছিল যোধপুরের মহারাজার ব্যক্তিগত বিমান, সেটা উপহার দিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীকে। একটা এলভেট 3 হেলিকপ্টার, একটা কানাডার ডি হ্যাভিল্যান্ড কোম্পানির সিঙ্গেল ইঞ্জিন ওয়াটার এয়ারক্রাফট। এগুলো কোনোটাই কিন্তু যুদ্ধ বিমান না। কিন্তু এখনো প্রশ্ন থেকে যায় বিমানগুলোর সামরিক কার্যকারিতা নিয়ে। কেউই নিশ্চিতভাবে জানে না এসব বিমান দিয়ে কি করা যাবে। কিন্তু তখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের বাংলাদেশে স্বাধীন করতে হবে। একে খন্দকার সাহেব আমাকে বললেন, কালকের অমুক সময় তুমি তৈরি থেকো, আমরা এক জায়গায় যাচ্ছি। কারণ আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার? তখন সে একটু মুচকি এসে বললো, অপেক্ষা করো, 2, 2.5, 3 ঘন্টা হবে ফ্লাইট, লং ফ্লাইট। আমরা এসে ল্যান্ড করলাম একটা জায়গার নাম হচ্ছে ডিমাপুর, একটা ছোট্ট একটা রানওয়ে। abandoned Second World War base, এটা নাগাল্যান্ডে অবস্থিত। এটা দুর্গম অঞ্চল ছিল, চারিদিকে পাহাড়, উঁচু পাহাড়, ঘন জঙ্গল। অন্যান্য মুক্তিযোদ্ধা বৈমানিক যারা, তারা অলরেডি উপস্থিত। 3 জন মাত্র ছিল যারা প্রাক্তন পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি বৈমানিক, আর বাকি 6 জনই ছিল সিভিল। আঠাশ তারিখে আমরা লাইন করে দাঁড়ালাম। এয়ার চিফ মার্শাল পিসি লাল আসলেন, একটা গার্ড অফ অনার দিলাম ওনাকে আমরা। উনি আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর ফিতাটা কাটলেন। এই হলো বাংলাদেশ বিমানের শুরু। এই ডিট্যাচমেন্ট এর প্রধান ছিলেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, আমি ছিলাম নাম্বার 2, বদরুল ছিল নাম্বার 3। এরপরে শুরু হলো আমাদের ট্রেনিং। এতদিন ধরে অত্যাধুনিক সব বিমান চালিয়ে আসা শামসুল আলমরা হাতে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু অতি সাধারণ বিমান।
এই বিমানগুলো চালানো তাদের কাছে হয়ে ওঠে এক নতুন চ্যালেঞ্জ। আমাদের পাইলটরা অভ্যস্ত না, অটার পাকিস্তানি এয়ারফোর্সে ছিল না, পাকিস্তান পিআইএতে ছিল না, কাজেই নতুন করে অভ্যস্ত হতে হবে। এই জন্য এটাকে কনভার্সন বলে। বেশ এক্সটেন্সিভ ট্রেনিং। সো আমাদের দুইটা গ্রুপে ভাগ করা হলো। হেলিকপ্টারে স্কোয়াড লিডার সুলতান মাহমুদ, বদরুল আলম আর ক্যাপ্টেন সাহাব। আমার সাথে থাকবে আমি, আমার কো-পাইলট থাকবে ক্যাপ্টেন আকরাম, আমি শামসুল আলম আর শরফুদ্দিন। মানে দুজন থাকবে আমার কো-পাইলট, আই উইল বি দ্য ক্যাপ্টেন। সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের কাজ ছিল ফ্লাইং অ্যান্ড ফ্লাইং অ্যান্ড ফ্লাইং অ্যান্ড ফ্লাইং, নেভিগেশন ফ্লাইট। আমরা রাত্রে উঠতাম, প্রতিবার নতুন নতুন ট্র্যাক করে দিমাপুর থেকে হয়তো চলে গেলাম ডিব্রুগড়, ডিব্রুগড় থেকে জোরহাট। প্রত্যেকটা প্রশিক্ষণ ছিল ভয়ঙ্কর বিপজ্জনক। ওখানে তো পাহাড় টাহাড় দিয়ে ভরা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেনিং সফলভাবে শেষ হবার পর প্রশ্ন দাঁড়ায়, এগুলো কিভাবে তাদের কাজে লাগবে, কিভাবে শামসুল আলমরা মুখোমুখি হবে শত্রুপক্ষের। ক্যাপ্টেন আলমগীর সাত্তার বললেন যে এক সুইডিশ পাইলট ছোট সেসনা প্লেন নিয়ে বায়াফ্রান এয়ারফোর্সকে ধ্বংস করেছিল একা। ওতে রকেট পড ছিল, যে আমাদের ছোট ছোট প্লেন দেওয়া হোক, পাকিস্তানি সামরিক স্থাপনার উপরে আক্রমণ চালাবো। এগুলাকে কনভার্ট করা হবে উইথ আর্মামেন্টস। এটা বিমান গেরিলা ওয়ারফেয়ার। ওটারে উইং এর নিচে দুটা পড, রকেট পড করে লাগানো হয়েছিল। এক একটা রকেট পডে 7টা করে রকেট থাকতো। রকেটগুলো ছিল 57 মিলিমিটার ফ্রেঞ্চ মাত্রা রকেট, যেগুলো নেট এয়ারক্রাফটে ওরা ব্যবহার করত। ওটারে দরজাটা খুলে ফেলে 2 ব্যারেল ব্রাউনিং গান 303 পিছনে খুব ক্রুড মেথডে বম্ব র্যাক লাগানো হলো, হাত দিয়ে বম্ব ফেলবার জন্য। 25 পাউন্ডার বম্ব, তিনটা। পাইলটদের পায়ের নিচে একটা স্টিল প্লেট লাগানো হলো। এখন লিটারালি প্রথম মহাযুদ্ধে এইভাবে করা হয়েছে। এইটার পরে প্ল্যানিংটা হলো কি, ডাকোটা দিয়ে, যেটা বড় জাহাজ সবচেয়ে, আচ্ছা সেই জাহাজে করে ঢাকা অ্যাটাক করা হবে। প্রায় 10 থেকে 15 দিন ফ্লাই করার পরে জাহাজটা, এরপর আমরা নাইট মিশন শুরু করলাম। তখন ওই ডিমাপুরের উপরে এসেই আমরা ডামি রান করতাম অ্যাটাক করার। রান করে আমরা যখন এক্সিট করতাম, ফুল পাওয়ার দিতে হতো প্লেনটাকে। কিন্তু পাওয়ার দেওয়ার সময় দেখা যেত পিস্টন ইঞ্জিন থেকে ওইটার যে এক্সস্ট আছে প্লেনের, ফ্লেম বেরোয় টপ 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 করে। এটা খুব ডিফিকাল্ট হবে, কারণ মাই গুডনেস, এটা তো রাতে বেলা একদম পরিষ্কার দেখা যাবে। তখন ডিসাইড করা হলো যে না, এটা দিয়ে ঢাকা অ্যাটাক করা যাবে, রাদার অটার আর হেলিকপ্টার অ্যালিওয়েট। কিন্তু এসব বিমানের মারণাস্ত্র সংযোজন করা হয়েছে আদিম পদ্ধতিতে। সেগুলি কার্যকর করে তোলা শামসুল আলমদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। এর জন্য প্রয়োজন হয় আরো জটিল ও বিপজ্জনক ট্রেনিং। সুইচ টিপলে ফায়ার করলে রকেট যে ওই জায়গাটায় লাগবে তার নিশ্চয়তা কি? তার জন্য তোমাকে হারমোনাইজেশন করতে হয়। ওরকম সিম্পল না যে গেলাম, টেক অফ করলাম, গেলাম, ফায়ার করলাম, চলে আসলাম। যখন এই মেশিন গান লাগানো হলো, যখন ওই 1 ইঞ্চি পুরো স্টিল প্লেট লাগানো হলো, যখন রকেট লাগানো হলো, প্লেনের সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে গেল। 200-250 ফিটের উপরে আমরা উঠতে পারতাম না, কারণ আমরা যখন বাংলাদেশ আক্রমণ করব, ওর উপরে গেলে আমরা রেডারে ধরা পড়ে যাব। এখন শুরু হলো আমাদের সেই নাইট ফ্লাইংটা। প্রথম একটা হেলিকপ্টার গিয়ে পাহাড়ের উপরে প্যারাশুট লাগিয়ে, প্যারাশুটটা ছিল এইমিং টার্গেট, ডার্ক নাইটে নেভিগেশন। সাধারণ যে নেভিগেশন ইনস্ট্রুমেন্ট এগুলো কিছুই ছিল না। সেই ট্রেনিংটা ছিল ডেড রেকনিং, আইদার এ রিকন অর ইউ আর ডেড। মানে একটা খালি কম্পাস, উইদাউট এনি রেডিও হেডস। এই কম্পাসটাকে ধরে আমাদের ফ্লাই করতে হবে। জায়গা দেখে জাহাজের স্পিড ক্যালকুলেট করে পজিশন ঠিক করা হতো। চাঁদের আলো দিয়ে প্যারাশুট লক্ষ্য করে রকেটিং করতাম। ট্রেনিং হচ্ছে। কম্পিটিশন হতো মাঝে মাঝে, বুলসাই করে কে কটা করেছে। হেলিকপ্টারে কটা বুলসাই করলো, অটার কটা করলো। কঠোর ট্রেনিং এর পালা যেন আর শেষ হয় না। আক্রমণে যাওয়ার জন্য ছটফট করতে থাকে শামসুল আলমরা। অবশেষে সিদ্ধান্ত হলো আমরা ঢাকা আক্রমণ করব। খুবই উত্তেজিত আমরা তখন। তো আমাকে বললো যে ফ্লাইট লেফটেন্যান্ট আলম, your target is going to be to destroy the Chittagong oil refinery.
আমাকে সুলতান মোহাম্মদ সাহেব বললেন, আলম কি মনে হয় তোমার, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য টার্গেট? আমি স্যার, ওয়েল ইট ইজ ডেফিনেটলি ইট উইল বি এক্সাইটিং টার্গেট। হোয়াই শ্যাল উই ডিস্ট্রয় দি অয়েল রিফাইনারি? দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হওয়ার পর যদি এটা ডিস্ট্রয় হয়ে যায়, তো তেল আসবে কোত্থেকে আমাদের? মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড একে খন্দকারের নাম অনুসারে এই ইউনিটের নাম দেয়া হয় কিলো ফ্লাইট। ঠিক তার 4 দিন পর এসে উনি আমাদের ফাইনাল ব্রিফিং করলেন যে ইয়োর সাজেশন ইজ অ্যাপ্রুভড বাই দ্য হাই কমান্ড। ওয়েল জেন্টলম্যান, কংগ্রেচুলেশন, ইউর ট্রেনিং ফেজ ইজ ওভার নাও। কিন্তু ডিমাপুর থেকে সরাসরি এসে চট্টগ্রামে আক্রমণ করা সম্ভব না। নাগাল্যান্ড থেকে যদি প্লেনটা টেক অফ করে তাহলে আর চিটাগাং পর্যন্ত আইসা আবার ফেরত যেতে পারে না, তেলে রেঞ্জে কুলায় না, তার মানে তার তেলে কুলায় না। তাহলে কোথায় পাওয়া যাবে কৌশলগত দিক থেকে সুবিধাজনক একটি এয়ারবেস? তোমাদের এটা ফাইনাল ডিসিশন, ইউ হ্যাভ টু মুভ। তখন এগুলোকে নিয়ে আসা হয় আগরতলার কাছে। মুভ করে কোথায়? ভারতের কৈলাসহর বলে একটা এয়ারপোর্ট আছে বাংলাদেশ শমশেরনগরের সীমান্তের উল্টো দিকে। এটাকে বলে ফরওয়ার্ড স্টেজিং বেস, মানে আমরা এখানে মোতায়েন থাকবো। নাও এখন তোমাদের সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্ব সফরে বের হন। উদ্দেশ্য বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে জনমত তৈরি করা। তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বাংলাদেশে ঘটে চলা নৃশংসতা। They were coming like an endless procession of sleepwalkers. ধারণা দেন ভারতের আশ্রয়ে থাকা 1 কোটি নিরীহ বাঙালি শরণার্থীর এই মানবিক বিপর্যয় একা ভারতের পক্ষে সামলানো সম্ভব না। যুদ্ধের সমস্ত সামরিক প্রস্তুতি থাকার পরও ভারত চাইছিল কূটনৈতিক উপায়ে একটি সমাধানে আসতে। কৈলাস শহরে অপেক্ষারত শামসুল আলমদের কাছে এসে পৌঁছায় একটি দুঃসংবাদ। তারপরে লাস্ট মোমেন্টে 28 তারিখ এসে আমাদের জানালো, সরি, দ্য মিশন ইজ ক্যান্সেলড। ওই দিল্লি থেকে খবর পাঠিয়েছে পোস্টপন। কবে হবে আমরা জানি না। রেডি থাকলাম, সবকিছুই করলাম, অথচ যেতে পারছি না। তো আমরা একটু হতাশ হয়ে গেলাম যে কি হলো। আমরা খুব ফ্রাস্ট্রেটেড। নভেম্বর শেষ হয়ে গেল, ডিসেম্বর আসলো। তেসরা ডিসেম্বর বিকেলবেলা 4টার দিকে পাকিস্তান লঞ্চ দেয়ার ফার্স্ট স্ট্রাইক। প্রস্তুতি নিয়েই তারা যুদ্ধ প্ল্যান করেছে। কিছুক্ষণ পরেই ওই সেই ফ্লাইট লেফটেন্যান্ট ফ্লাইং অফিসার ছিল, একটা মোটরসাইকেল করে আসলো, আমাকে এসে বললো, একটা কাগজ দিল, মিশন ইজ অন। All other briefing same as before. নারায়ণগঞ্জ এবং চিটাগং আক্রমণ করা হবে। নারায়ণগঞ্জেরটা হবে হেলিকপ্টার দিয়ে আর চিটাগংয়েরটা হবে ওয়াটার প্লেন দিয়ে। টাইম ওভার টার্গেট। সময় নির্ধারণ করা হলো। কিছুক্ষণ পরপরই রেডিও বুলেটিন আসতেছে যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে কিছুক্ষণের পরে ভাষণ দেবেন। একটা অলিখিত চুক্তি হয়ে গেছিল অলরেডি। বাংলাদেশের যুদ্ধের প্রথম আক্রমণটি করা হবে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম করে। আমাদেরকে যেটা ব্রিফ করলো সেটা বললো যে চট্টগ্রামে একেবারে খালি বাবা তুমি, এখানে কোনো ইন্টিগ্রা এয়ারক্রাফট গান নেই এবং এখানে কোনো ব্ল্যাক আউট করে না ওরা। আমরা বসে ফ্লাইট প্ল্যান বানালাম। কাজে এখানে অনেক ক্যালকুলেশন করে তারপরে আমাদেরকে প্ল্যান করতে হয়। স্পিড কত হবে, ট্র্যাক হেডিং কত, ক্যালকুলেট করে নেভিগেশনের সব প্ল্যান করে অমুক জায়গায় কটার সময় পৌঁছবো, কত মিনিট লাগবে, এই টাইমগুলো সব হিসাব করা থাকে। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম আহমেদ ছুটে যাচ্ছিল এক অসম্ভবের পথে। তারা নিজেরাই জানত না জীবন নিয়ে আর ফেরা হবে কিনা।
অ্যাটাক করেছে তারা ব্ল্যাকআউট শুরু করে দিচ্ছে। এটা তো আমরা জানার বাইরে ছিলাম। ডান দিকে দেখি আউটার একেবারে যে কতগুলি জাহাজ ভেরানো নোঙর করা, ওরা কিন্তু লাইটেড, আর কোনো বাতি নেই। এরা বোধহয় এক্সপেক্ট করছিল হয়তো অ্যাটাকের। যখন পরে আমরা এয়ারফিল্ডটা দেখতে পাচ্ছি, চট্টগ্রামে বিমান বন্দরটা আমরা দেখতে পাচ্ছি। শামসুল আলম বলেছে দেখেছো? আমি বললাম হ্যাঁ, এই তো দেখছি তো। তারপরেই রিফাইনারি দেখা যাচ্ছে, ফিউল ড্যামগুলো দেখা যাচ্ছে। আমরা একটুখানি একটা সার্কিটের মতো করে দেন আই কেম ফর মাই ফার্স্ট অ্যাটাক। রকেটিং করতে গেলে উঠে একটা সার্টেন হাইট গেইন করতে হয়, করে তারপর ডাইভ দিয়ে রকেটিং করতে হয়। দুটো রকেট ডাম চলে গেল। দুটো পজিশন ছিল, পেয়ার্স আর স্যালভো। স্যালভো দিলে 8টা 16টা রকেট একসাথে বেরিয়ে যায়। আমরা ইচ্ছে করে পেয়ারে দিলাম। হিট করে আই পুলড আপ এগেইন কামিং ফর মাই সেকেন্ড অ্যাটাক। হিট হয়েছে, পরিষ্কার আমরা দেখতে পেলাম যে হিট হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো এক্সপ্লোশন। We came for our second attack. ফায়ার করলাম। Again fired 2 rockets. It hit. There was no explosion. Coming back for my third attack. অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে তখন ওরা ফায়ারিং শুরু করে দিয়েছে। জাপ 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 শুরু হয়ে গেছে। ট্রেসারগুলো পেঁচা তুলোর মতো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সাই 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 সাই। তখন শামসুল আলম বলে এগুলো কি জানো? মানে আমাদের হিট করলে শেষ, আমরা ফিনিশড। কেম ফর থার্ড অ্যাটাক। হিট, ফার্স্ট ক্লাস ফায়ারিং হলো। যখন পুল করলাম ফর মাই ফোর্থ অ্যাটাক, ওই সব ব্রাম দাও দাও করে বিরাট আগুনের বল অফ ফায়ার। শামসুল আলমকে বললাম তো আমরা তো স্যালভো তো করিনি, তো আরেকটা চলো আরেকটা করি। দেন উই কেম ফর আওয়ার নেক্সট অ্যাটাক। ততক্ষণে আগুন একটার পর আগুন আরেকটা চলে যাচ্ছে। আমরা চলে গেছি সির ভিতরে, গিয়ে ওখানে যাওয়ার পরে উই আর সেফ। তখনও ওই অন্ধকার, ওই আলো আমাদের ককপিট ভরে গেছে। এরকম আমাদের মুখ দেখা যায়। আমি আকরামের চেহারা দেখতে পাচ্ছি। উই সেড দ্য মিশন ইজ ওভার। আবার বেশ কিছু দূর গিয়ে আমরা কোস্টে হিট করে আবার ডান দিকে টার্ন করে উত্তরমুখী আমাদের জাহাজ শুরু করলাম যাত্রা ফর আওয়ার রিকভারি। ফিরে আসারও একইভাবে বিপজ্জনক। আমাদের ল্যান্ডিংটা ছিল আর একটা বেসে, সেটার নাম ছিল কুম্বিগ্রাম। আরো দূরে ম্যাপে দেখেছো যে এখানে আছে কুম্বিগ্রাম, কিন্তু কুম্বিগ্রাম দেখতে কেমন, তোর শহরে ডাইনি বাই কি আছে আমরা কিছু জানি না, কোনো রেফারেন্স নাই। ফিউলও কমে যাচ্ছে। ফাইনালি যখন আমরা আসলাম, এখন আমি রেডিওতে কল দিচ্ছি, আমি কল দিচ্ছি কল দিচ্ছি কল দিচ্ছি কল দিচ্ছি। কোনো সারা শব্দ নাই। Suddenly I heard a call. Kilo 5, this is Kumbhigram. Do you read me? Yes, I read you. দেখা যাচ্ছে বামে। ওরা রানওয়ে লাইট লে আউট করলো, মানে কেরোসিনের বাতি, ওখানে রানওয়ে লাইট নাই। তারপর তো এসে ল্যান্ড করলাম, জাহাজটা ফাইন বিউটিফুল ল্যান্ডিং। রাত 2-3টের দিকে এসে তারা কুম্ভিগ্রামে ল্যান্ড করলো। আবার পরে দেখি আমাদের গার ভিতরে যা পড়া ছিল ভিজে গিয়েছে একেবারে। এক্সাইটমেন্টে এত গেমেছি। দাঁড়িয়ে আছে গ্রুপ ক্যাপ্টেন চন্দন সিং। নামার পরে ইন্ডিয়ান এয়ারফোর্সের সব অফিসাররা এসে আমাদেরকে কংগ্রেচুলেট করছে ওই কুম্ভিগ্রামে। কি ব্যাপার, হোয়াট হ্যাজ হ্যাপেন, তারা বিবিসির থেকে শুনেছে। বিবিসি কিন্তু রিপোর্ট করেছে প্রথম যে আনআইডেন্টিফাইড এয়ারক্রাফট চিটাগং ফিউল ডাম্প হিট করেছে। এবং ইন্দিরা গান্ধী যখন ওই 3রা ডিসেম্বর ফিরে যান দিল্লিতে, আমাদের আক্রমণ না শুরু করা পর্যন্ত উনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি। সো উনি এসে আমাকে একদম বুকে জড়িয়ে ধরলেন, ও মাই বয়, ইউ হ্যাভ ডান ইট। খুশির চোটে একেবারে, মানে কি বলবো,
অ্যান্ড হি কিস মি। সে কি যে আনন্দ সে প্রকাশ করতে পারছিল না যখন ফিরে আসলো আমাদের মাঝে। মনে হয় উই ডিড আ গুড জব, উই ডিড নট গেট লস্ট। আমরা যখন আলাপ করি দ্যাট হাউ ডিড উই ডু ইট, আকরামও বলে আমিও ভাবি হাউ ডিড উই ডু ইট। মানে অকল্পনীয়, এগুলো মানে এই ধরনের কোনো অপারেশন পৃথিবীতে এখনো হয়নি। শামসুল আলমদের প্রথম দিনের এই আক্রমণ পুরোপুরি ধ্বংস করে দেয় পাকিস্তান বিমান বাহিনীর প্রায় সমস্ত জ্বালানি। বাংলাদেশে থাকা পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো ওড়ার ক্ষমতা হারায়। প্রথমবারের মতো শত্রুমুক্ত হয় বাংলার আকাশ। এই দুটি সাধারণ বিমান পরবর্তীতে অংশ নেয় ৮০টিরও বেশি সামরিক অভিযানে। পাকিস্তানি সেনাদের যোগাযোগ ব্যবস্থা, অস্ত্রের মজুদ ও সেনা কনভয় ধ্বংস করে চলে একের পর এক। তার মধ্যে কয়েকটি অপারেশন চালাতে গিয়ে বিমান দুটি গুলিবিদ্ধও হয়। তবুও সহজ করে দিয়ে যায় মিত্রবাহিনীর অগ্রগতি। বাংলাদেশ এগিয়ে চলে ১৬ই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয়ের দিকে। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ সরকার অপারেশন কিলো ফ্লাইটের সকল বীর সেনানীদের তাদের অসীম সাহসিকতার জন্য বীর উত্তম উপাধিতে সম্মানিত করে। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ছিলেন সেই অসীম সাহসী যোদ্ধাদেরই একজন।